গুড মর্নিং বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো এবং অলওয়েজ হ্যাপি হ্যাপি আছো আর হাসি খুশি আছো। তো আজকে হচ্ছে 14 সেপ্টেম্বর, দেখে নিতাম একবার। আজকে হচ্ছে 14 সেপ্টেম্বর, আজকে হচ্ছে স্যাটারডে। আর আজকের দিনে যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী তাদের সকলকে জানাই আমি আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে এবং সকল দর্শক বন্ধুদের তরফ থেকে শুভ জন্মদিন, শুভ বিবাহবার্ষিকী। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ আনন্দে থেকো, ঠিক আছে? কিন্তু চলো আজকে আবার একটা নতুন দিন, নতুন সকাল। আর সকাল কিসের সকালের নতুন সকাল, বৃষ্টি হয়েই যাচ্ছে কালকে থেকে, একদম বৃষ্টি ভেজা সকাল। আর বেশ ভালো রকমের বৃষ্টি হচ্ছে, কিন্তু এখন চিন্তার হচ্ছে এক তো সাথে সাথে প্যাচপ্যাচে ওয়েদার, তার উপরে আজকে শনিবার, মঙ্গলবার হচ্ছে বিশ্বকর্মা পুজো। আর আমার তো কারখানা রয়েছে, ছোট্ট করে পুজো করব ঠিকই, কিন্তু করতে তো হবে পুজোটা। এবার কারখানায় এত বৃষ্টি হলে এত জলে ভরে যায়, কি যে হবে আমি নিজেও কিছু বুঝতে পারছি না, কি করব আমি। তো ওই চিন্তাতেই এখন সবাই মিলে বসে আছি যে কি করা যায়। কারণ কারখানাতে যদি জল ভর্তি থাকে ওটা পুরো কাদা কাদা হয়ে থাকছে। এবারে সেই কাদা কাদা অবস্থাতে তো আর ওখানে যতই জল ছাঁচা হোক, যত যাই হোক, কাদাটা তো যাবে না, ওটাকে তো শোকাতে একটা দিন কি দুটো দিন টাইম দিতেই হবে। এখন সেই লেভেলের যদি রোদ টোদগুলো ওঠে টেনে নেয় তাহলে এখন জানি না কী হবে, এইভাবে কতক্ষণ কী চলবে ওটা নিয়ে একটু সবাই আমরা চিন্তায় আছি। তো কি আর করা যাবে, চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করা যাক। দেখা যাক সারাদিনে আর ঠিক কি কি ঘটতে থাকে, আর আমি ঠিক তোমাদের সাথে কি কি শেয়ার করে উঠতে পারি, ঠিক আছে? তবে ওয়েদারটা কিন্তু মন্দ নয়, বেশ কি সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর কি ভালো লাগছে বিশ্বাস করো। ওই গরমের তাতালো এটা চাপ ঠিকই আছে, কিন্তু মানে ওই ঝাঁঝালো রোদ গরম ওগুলোর থেকে বেশ মিষ্টি হাওয়াটা দিচ্ছে, গায়ে লাগছে ঠান্ডা ঠান্ডা, ভীষণ আনন্দ লাগছে। তো দেখো আমার গলার আওয়াজ যেন দিন দিন কমে যাচ্ছে, কিছুতেই গলার আওয়াজ বেরোচ্ছে আর। ওকে চলে ফালতু বুকে সময় নষ্ট না করে দেখা যাক কি কি করা যায়। ছেলেটা আবার বলছে জ্বর জ্বর লাগছে, ওয়েদারের জন্য না কি কে জানে, সে এখনো পর্যন্ত চাপাচুপি দিয়ে শুয়ে আছে। বর উঠে পড়েছে, ও উঠে ফ্রেশ হয়ে নিয়েছে। আমি তো অনেকক্ষণই উঠেছি, আমি উঠেছি তখন বাজে আজকে 6:44। তো ওকে চলো দেখা যাক ওরা উঠলো কিনা, ওদেরকে তুলি, সকালবেলা ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে, কি হয় দেখি। আর চতুর্দিক জলে জল, রান্নাঘর তো পুরো জল ভর্তি। তো চলো দেখা যাক কি করা যায়। এই যে দেখুন সকালবেলা উঠে এখন ঘোরাঘুরি শুরু হয়েছে সারা ঘর। এখন চতুর্দিকে না, এখন চতুর্দিক শোকাশুকি চলবে, দেখা দেখি চলবে। ওইটা হচ্ছে ওর শত্রু, আয় একবার ওইটাকে টার্গেট নেয় এই ঘরে এসেই। পেছনে হচ্ছে না, চলো সবকিছু দেখে নিচ্ছে একবার, সব ঠিকঠাক আছে কিছু। চলো চলো বাইরে চলো। আরে বিলাই আসেনি, বিলাই এসে তোমার চেয়ারে বসেনি। চলে এসো, ওই দিকটা জল থাকতে পারে, এখানে এসো, ভিজে যাবে, পা ভিজে যাবে। চলে এসো মামা, ও তো ওপরটায় ওঠো, ওপরটায় ওঠো তো দেখো। ওই ওই কি যাচ্ছে, ওই যে বধু বধু, ও বাবা, ওঠো ওঠো ওঠো, ওই যে ওইখানটা ওই যে বধু। এখানটা দেখেছো, ওই যে ওইখানটা এই যে ওইখানে। হ্যাঁ হ্যাঁ, ওট 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 ওট। আয় পালিয়ে আয়, ওখানে যাস না, জল। এসো এসো চলে এসো, মানে বটি আছে।
চলে এসো, এসো, পালিয়ে এসো, চলো। এই হচ্ছে আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট। ভেবেছিলাম একটু রুটি বা পরোটা কিছু বানাবো, কিন্তু বাইরের যা ওয়েদার, বৃষ্টি পড়ছে, যা রান্নাঘর জলে একেবারে থই থই করছে। তো অ্যাট লাস্ট ডিসিশন নিলাম যে সকালবেলা দুধ কর্নফ্লেক্সটাই খেয়ে নিই, নিয়ে তারপরে দেখি কি ব্যবস্থা করা যায়। ওকে, তো এটা হচ্ছে ছেলের চকোস, দুধ চকোস, আর আমাদের কর্নফ্লেক্স। ফ্লাফিও কর্নফ্লেক্স খাবে, ওরও কর্নফ্লেক্স দেওয়া হচ্ছে, এবার খেতে যাবে। ওকে, তো চলো আমরা সকালবেলা ব্রেকফাস্টে সেরে নিই। তো দেখো খাবার টাবার খাওয়া হয়ে গেছে, এবারে চলে এসেছি রান্নাঘরে। তো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াতে প্রথমে দিয়ে দিলাম তেল। আর তেলের মধ্যে যেটা দেবো সেটা হচ্ছে একটু অল্প করে 5 ফোড়ন দিয়ে দিলাম। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে আলু ভাজবো। আর আজকে আলুগুলোকে দেখো একটু অন্যভাবে কেটেছি, 3 কোনা করে। একটু অন্যরকম করে করে ভাজলে আমার ছেলে দেখি খুব মজা করে করে খায়। আর এরকম আলু ভাজা করা শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে। তো ওর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতন যতটা লাগবে, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে শুরু করলাম। আমি খুবই আস্তে আস্তে এখন কথা বলছি, কারণ কি আমি যখন ভয়েসটা দিচ্ছি এখন সবাই ঘুমাচ্ছে, আর আমি একা জেগে এডিট করছি। তো ওর মধ্যে এবারে একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো অল্প একটু দিয়ে নাড়িয়ে ভালো করে চাপা দিয়ে দিলাম। ওটা হতে থাকুক, গ্যাসটা কমিয়ে দিয়েছি। আর এদিকের কাজগুলো ততক্ষণে সেরে নেওয়া যাক। তো বারান্দার আগের দিনের মেজে রাখা বাসনগুলো উপর করা ছিল, সেগুলোকে সবার আগে যেটা যেখানে থাকে সেটাকে সেখানে রেখে দিচ্ছি। দিয়ে তারপরে রান্নাঘরে রাখা যে বাসনগুলো সেগুলোকে একটার পর একটা ভালো করে গুছিয়ে নিলাম। বাইরে দেখো অনবরত বৃষ্টি হয়েই চলেছে, কনস্ট্যান্ট বৃষ্টি চলছে আর হাওয়া চলছে। ওকে, তো এবার রান্নাঘরে এসে বাসনগুলোকে বাসনের র্যাকের মধ্যে এক এক করে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। তো আবার রান্নাঘরে চলে এলাম, এসে দেখে নিলাম যে আলু ভাজাটা ঠিক কত দূর হয়েছে। না, এখনও বাকি আছে, তাই আবার ঢাকা দিয়ে দিলাম। দিয়ে চলে গেলাম সোজা ওই ধারের ঘরে। ধারের ঘরে গিয়ে পাটাপাট একদম ভালো করে ঝাড় দিয়ে নিলাম, সমস্ত কিছু সরিয়ে সরিয়ে। ঠিক আছে, ঝাড় টাড় দিয়ে নিয়ে চলে গেলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটাকেও ভালোভাবে ঝাড় টাড় দিয়ে নিলাম। ঠাকুর ঘরটা ঝাড় দিতে দিতে মনে পড়লো যে না, আর একবার গিয়ে আলু ভাজাটা দেখে আসি। তো এসে দেখলাম যে প্রায় হয়ে এসছে। তো সেই জন্য আর ঢাকা চাপা দিলাম না, এমনিই রেখে দিলাম। আর ওদিকে আমার ডালটা হয়ে গেছে, তো ডালটা সেই জন্য চাপা দিয়ে চলে এলাম আবার এই ধারে। তো এসে আগে বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম। তো ব্যাস এদিকের ঝাড় দেওয়ার কাজটা আমার আপাতত কমপ্লিট হয়ে গেল। এবারে দেখি যদি হয়ে গিয়ে, তো তারপরে তো মনে পড়লো যে রে আমার আসল কাজটাই তো হয়নি, মাছটাই তো ফ্রিজ থেকে বার করে নি, ওর বরফ না গললে রান্নাটা করবো কী করে। তাই ঝটপট আগে ফ্রিজ থেকে ইলিশ মাছটা বার করে বরফটা গলতে দিলাম। আর এদিকে দেখছি আমার আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে। তো সেই জন্য আলু ভাজাটা যেহেতু হয়ে গেছে, তাই ওটাকে আস্তে আস্তে বাটির মধ্যে তুলে নিলাম। আলু ভাজাটা বেশ নরম নরম হয়েছে, আর আমার ছেলে আবার আলু ভাজা যদি নরম না হয় তাহলে আর খাবে না, হয়ে গেল তাহলে। তো যাই হোক, আলু ভাজাগুলো ওই জন্যই ঢাকা চাপা দিয়ে রান্না করা। তো এবারে ডালে ফোড়ন দেব, সেই জন্য কড়াতে আবার তেল দিলাম। যেহেতু ভেজেছি তাই কড়াটাকে আর ধুলাম না, ওই কড়াতেই তেল দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, আর অল্প একটু রাঁধুনি দিয়ে দিলাম। রাঁধুনির গন্ধ দেখবে খুব সুন্দর লাগে ডালে। তারপরে দিয়ে দিলাম কেটে কুচনো টমেটোগুলো দেওয়ার পরে নুন নিয়ে আসলাম। নুনটা নিয়ে এসে যতটা পরিমাণে নুন লাগবে ততটা নুন দিয়ে আবার টমেটোটাকে একটু নাড়িয়ে নিলাম। টমেটোটা এবারে একটু হালকা হালকা নরম হয়ে এসছে, তাই এবারে যেটা দেব সেটা হচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেখো
এবার নুন যেহেতু একবার দিয়ে রেখেছি তাই ওতেই হয়ে যাবে। আর আমি যা নুন দিয়েছি ওতে হয়ে, কারণ কি ডালের মধ্যে আমি যখন সেদ্ধ বসিয়েছিলাম তখন অলরেডি নুন দিয়েছিলাম, ঠিক আছে, তাই বেশি নুন দিলাম না। এবারে একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ওটাকে নাড়িয়ে নিলাম কড়াতে, দিয়ে এবারে অল্প করে একটু জল দিয়ে দিলাম। এবারে ওই সাতলানো মশলাটাকে নিয়ে ওইদিকে গ্যাসটা জ্বালিয়ে ছোটো গ্যাসটা সেদ্ধ করা ডালের মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। কারণ কি ওটা এবার ওর মধ্যে হতে থাক আর কড়াটা এদিকে ফাঁকা থাকলো। ইলিশ মাছটা যদি গলে গিয়ে থাকে তো আমি কড়ার মধ্যে ইলিশ মাছটা করে নিতে পারবো, তাড়াতাড়ি আমার রান্নাটাও হয়ে যাবে ঝটপট। এদিকে চলে আসলাম, এসে ইলিশ মাছের জন্য সর্ষে, কাঁচা লঙ্কা আর টমেটোটাকে ভালো করে মিক্সির মধ্যে পেস্ট করে নিচ্ছি। আজকে বানাবো একটু অন্য রকম করে ইলিশ মাছটা। তো দেখো, একটা টিফিন বক্সের মধ্যে কাঁচা ইলিশ, তার মধ্যে সর্ষে বাটা, একটু অল্প হলুদ, সর্ষের তেল, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা দুটো, সব কিছু দিয়ে টিফিন বক্সটা ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে প্রেসার কুকারে জল নিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আপাতত। আজকে প্রেসার কুকারের মধ্যে করে ভাপা ইলিশ করব সেই জন্য। তারপরে দেখো টিফিন বক্সটা নিয়ে গিয়ে ওই প্রেসারের মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে আর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে ইন্ডাকশানটাকে চালিয়ে দিলাম। প্রথমবার তো তাই একবার ঠাকুরকে প্রণাম করে নিলাম। তারপরেই চলে এলাম আবার রান্নাঘরে, এসে কড়াতে তেল দিয়ে দিলাম। তার কারণ কি ইলিশ মাছের মাথা আর তেলটাকে ভেজে ইলিশ মাছ খাবো আর ইলিশ মাছের তেল খাবো না, তাহলে তো ইলিশ মাছ খাওয়াটাই অসম্পূর্ণ না। যত যাই খাই না কেন ইলিশ মাছের তেল দিয়ে যদি প্রথম পাতে ভাত না খাই তাহলে আর ইলিশ মাছের মজা লাগে না। তো সেই জন্যই ইলিশ মাছের মাথা আর তেলটা সাইড করে রেখেছিলাম, সেইটাকে ভাজতে দিয়ে দিলাম। আর ওদিকে দেখো আমার ডালটা এবার একদম হয়ে গেছে। তো সেই জন্য এবার আমি আমার ডালটার মধ্যে নামাতে হবে, তাই একটু ধনেপাতা ধুয়ে কুচি করে ডালটার মধ্যে দিয়ে দিলাম। তো আমার ডালও হয়ে গেছে আর এদিকে ইলিশ মাছ ভাজা তেলও হয়ে গেছে। আর এদিকে বাকেটের মধ্যে তারপরে জল ভরে নিলাম, নিয়ে একটু নিমাইল দিয়ে দিলাম। আর এই নিমাইলের গন্ধটা এত সুন্দর না, ঘর মোছার পর অনেকক্ষণ গন্ধ স্টে করে আর এত ভালো লাগে, মনটা যেন ভরে যায়, একটা ফ্রেশ হয়ে যায় পুরো। তো মপটাকে স্পিন করে নিয়ে সবার প্রথম আমাদের বেডরুমের বারান্দার কার্নিশটাকে ভালো করে মুছে নিলাম, কারণ ওখানে বাসন টাসনগুলো উপর করা হয়। তো তারপর তুলসী মঞ্চ আছে বলে প্রথম জল দিয়ে আগে তুলসী মঞ্চের সামনে, আর তারপরেই চলে যাই দেখো ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটাকে আগে মুছে নিই, তারপরে বাকি সমস্ত ঘর টরগুলো আমি মুছি। তারপরে দেখো এই ধারের ঘরে এসে এই ধারের ঘরটাকেও ভালো করে মুছে নিলাম। সকালবেলা আমার বর ওই কয়েকটা জিনিস আনতে গেছিলো আর বৃষ্টি পড়ছে তো তার ছাতাটা নিয়ে গেছিলো, ছাতাটা এনে ওখানে রেখে দিয়েছে। তো জল টল বিশেষ পড়েনি, তাও সরিয়ে ভালো করে মুছে নিলাম। আর তারপরে দেখো বারান্দাটাও মুছে নিলাম ভালো করে, পাখাটা চালিয়ে দিলাম। চতুর্দিক এত চ্যাপচ্যাপ প্যাচপ্যাচ করছে না, বিরক্ত যেন আর শুকাচ্ছেও না। তো ওদিকের কাজ পুরো কমপ্লিট। তারপরে চলে এলাম আমাদের বেডরুমে এসে ভালো করে ডাস্টিং ফাস্টিং করে ভালো করে ঝাঁট দিয়ে আমাদের বেডরুমটাকেও ভালো করে মুছে নিলাম। আর ফ্লাফির জায়গায় ঢুকে গেছে। তো আমার সব কাজ মোটামুটি সারা হয়ে গেছে, এখন সেই তীরে এসে তরি ডুবলো জানো। রান্নাঘরটা গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে, ওই সিঙ্ক টিঙ্ক সব মেজে টেজে পাথর টাথরগুলো একবার স্কচ ব্রাইট বুলিয়ে নিয়ে, কারণ রান্না করি তো তেল ছিটে একটা পরে তেল ছিটকে তো ওইগুলোকে আমি যে মুছছি। এবার তার আগে দেখলাম পাম্পের জল শেষ হয়ে এসছে, তো আমার ছেলেকে বললাম পাম্পটা চালিয়ে দিতে। এবারে পাম্প চালিয়ে দিয়ে ওকে করেছে সুইচ মেরে দিয়ে চলে গেছে, মানে নিচে কারখানায় এত কাজ হচ্ছে, এত আওয়াজ হচ্ছে, ও বুঝতে পারেনি। ও কী করছে, ঘরে করছে গেছে। এবারে মেশিনটা চলেনি, আবার আমাদের মেশিনটা না মাঝে মাঝে আটকে যায়, ওটাকে গিয়ে একটা সরু কিছু দিয়ে চাকাটাকে ঘুরিয়ে দিলে অটোমেটিক চলে। কিন্তু আজকে এবারে মানে ওটা ওরকমই হয়েছিল। এবারে ও না বুঝে সুইচ মেরে চলে গেছে, এবার গরম হয়ে গিয়ে পাম্পটা পুরো একদম তেতে আগুন হয়ে গেছে। এখন কেটে গেছে নাকি কে জানে, আমি দেখছি কতক্ষণ হয়ে গেল পাম্পের সুইচ দিয়ে গেছে, এখনও ওখানে জল আসছে না। এবারে গিয়ে দেখছি পাম্প চলছে না, তখন ওকে চেঁচিয়ে, ওকে তো বকলামই। এবার আবার আমার হাজব্যান্ডকে বললাম, ও গিয়ে ঘোরাচ্ছে, এ করছে, কিছুতেই কিছু চলছে না। বলছে কেটে গেল কিনা ভগবান জানে, তারটা একটা ফোঁটা পাম্পে জল নেই, কারো স্নান হয়নি, কিছু না, মানে কিছু বলার নেই। সে আমি যতক্ষণ না পাম্প চালাবো ততক্ষণ হবে না। 9 মাসে 6 মাসে একবার ইচ্ছে হলে পাম্প চালাবে নিচের লোক। কি বলবো, মানে কিছু বলার নেই আর।
একসাথে একটা বাড়িতে থাকতে গেলে যে একটু দেখে শুনে চলতে হয়। সকাল হলে কেন, সাত সকালে তো উঠিস তোরা, একটুখানি উঠে পাম্পটা চালিয়ে ভর্তি রাখতে পারিস না? তারপরে আমি তো বারবার চানের আগে একবার চালাচ্ছি, এ করছি। এগুলো তো মানুষের একটা সেই মনুষ্যত্ব, এদের শিখিয়েও পারবেন না। তো যাকে যাক, চলো আমি আজকে কি কি রান্না করেছি আপনাদের সাথে একবার দেখিয়ে দিই। সবই দেখেছেন, তবু আর একবার দেখিয়ে দিই। এই যে এখানে আছে আগের দিনের পমফ্রেট মাছের ঝাল একটুখানি, আর আলু ভাজা। এখানটা আছে ইলিশ মাছের মাথা ভাজা আর তেল। এখানে আছে পেঁয়াজ টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে মুসুরির ডাল। আর এটা হচ্ছে সেই যে ভাপাটা বসিয়েছিলাম সেইটা। এখন দেখি কখন কাম ঠিক হয়, তবে জল উঠবে, তবে সব কিছু করতে পারবো, জানি না কি হবে। পাইপ পেয়েছো? এখনো পর্যন্ত পাম্প ঠিক হয়নি, যার জন্য স্নানও করতে পারছি না, কিচ্ছু নয়। এখন যদি বলে আবার এসে যে পাম্প মোটরের তার মানে পুরো মোটরটাই ইয়ে হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, তো আজকের মতন গেল সব। এখন নতুন করে সব না আনলে হবে না। আমি জানি না, এখন প্রচুর খরচা, কী করে কি হবে। মানে সেই কি আর বলবো, খাড়া যেন সবসময় মাথায় ঝুলছে। পেটে এই জাস্ট আমাদের যে জল আমরা খাই, কেনা জল, ওই জল দিয়ে দুবার যাই হোক করে চালটা ধুয়ে ভাত বসিয়ে দিলাম। কিছু করার নেই, এত বেলা হয়ে গেছে। বাথরুমে পর্যন্ত যেতে পারছি না, বললে বিশ্বাস করবে? একটা ফোঁটা জল নেই। এখন ঘড়ির কাঁটায় হচ্ছে প্রায় 3:50, আর আমরা এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম। আজকে সব ডগে উঠে যাচ্ছিল। আমি তো ভাবলাম আজকে বুঝি একদম সেই আদিবাসীদের মতন জীবনযাপন করতে হবে, আদিবাসীদের মতন জীবনযাপন করতে হবে। তো শেষমেশ মায়ের কৃপায় আমার বর গিয়ে খুটুর খাটু করে কি সব করলো, করার পরে দেখি চালু হয়ে গেল। তো তারপরে এক এক করে আমরা 3 জনে স্নান করলাম, করে আমরা খেয়ে জাস্ট উঠলাম। উঠে ফ্লাফিকে খেতে দেওয়া হচ্ছে, ফ্লাফি খাচ্ছে এখন। আর যে খাওয়া দাওয়ার গুলো এমন হয়েছিল যে মানে কি বলবো, খিদেটাও পেয়ে যাচ্ছিল বারবার, এদিকে খেতে পাচ্ছি না, এরকম অবস্থা। ও सिर्फ ये उसको नहीं भेजा, এই ওইটার ছবিটা তুললে না, ড্রামের ভিতরে যেটা উঠে গেছে। হ্যালো বন্ধুরা, তো আমি আর দুপুরের পর থেকে অন হতে পারিনি। তার কারণটা হচ্ছে যে এখন ভাত হচ্ছে। তার কারণটা হচ্ছে একটা আজকে বড় কাজ করলাম, সেই জন্য সন্ধ্যেবেলা শুধু বরকে একটু চা করে দিয়েছিলাম, লিকার চা। আমিও অবশ্য একটু খেয়েছি, কারণ ও একা তো চা করা যায় না ওরমভাবে। তো ও আর আমি একটু করে লিকার চা খেয়েছি। আর ছেলে গেছিলো আজকে মায়ের বাড়িতে, ছেলে গেছিলো মায়ের বাড়িতে, আজকে একাদশী রাম নাম ছিল, পড়া নেই বলে গেছিলো। আর আমি আজকে একটা খুব বড় কাজ সারলাম, অনেক দিন ধরে ভাবছি সারবো 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 সারবো, হয় না। আজকে আমি আজকে সারবই বলে বসেছি, একদম ফুল কমপ্লিট দিয়ে উঠেছি। আজকে আলমারির ভেতরটা পুরো সুন্দর করে গুছিয়েছি, বুঝতে পেরেছ? একদম আমার তাক, আমার বরের তাক, সমস্ত কিছু, ছেলের সমস্ত জামা কাপড় একদম পরিপাটি করে গুছিয়ে টুছিয়ে রেখেছি। আর বেশ কিছু ব্লাউজ ট্লাউজ বার করেছি, সেগুলো ওকে ইস্ত্রি করতে হবে, ওগুলো কালকে আয়রন করে ঢুকিয়ে দেবো। আর প্রচুর শাড়ি রিজেক্ট হলো, চুড়িদারের কয়েকটা কুর্তি রিজেক্ট হলো, সেগুলো সব রেখে দিয়েছি। আর ভালো ভালো শাড়ি সব, ওগুলো সব একটা বস্তায় করে সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে। ইচ্ছা আছে যে এবছরে পুজোয় আমাদের পাড়ায় তো প্রত্যেক বছর ঢাকি আসে, তো যে ঢাকি দাদা আসবে তাকে বলে রাখবো যে একটু আমাদের বাড়িতে যাবেন, গিয়ে একটু নিয়ে আসবেন।
তো ওদেরকে দিলে ওরা গরিব মানুষ তো পরে বাঁচবে। তো যাই হোক, একটা নতুন গেঞ্জি ওগুলো দিয়ে দেবো। তো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে গেছি। আর প্রত্যেকটা শাড়ি ভালো শাড়ি, প্রত্যেকটা শাড়ি। কিন্তু আমি এখন আর ওই অত ঝিকমিকে শাড়ি পরি না, তো অত গ্লেজি শাড়ি, অত তারপর সিনথেটিক টাইপ শাড়ি আমি ওসব এখন আর ভালো লাগে না পরতে। যতই হোক বয়সটা তো বাড়ছে, তো ওইসব শাড়ি আর পরি না। তা ওই জন্য আমি ভাবলাম দিয়ে দিই, ওরা তবু গ্রামগঞ্জের মানুষ তো। না 50 বছরের বুড়ি না হলেও তো যথেষ্ট বয়স তো হয়েছে, এই বয়সে আর ওইসব শাড়ি মানায় না। আর আমার সত্যি কথা বলতে কি এখন আর ওইসব শাড়ি ভাল লাগে না। এখন বেশ একটু খাদি তাঁত এইসব শাড়িগুলো আমার ভীষণ টানে। হালকা সাজটা আমার এখন ভীষণ সাজে, বেশি ওই ঝিকিমিকি সাজটা আমার ভাল লাগে না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আমি সেই জন্য সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। পুজোর সময় ঢাকি দাদা এলে ঢাকি দাদাকে দিয়ে দেবো। আর বেশ কিছু জিনিস রিজেক্ট হয়েছে। আর সেটা হচ্ছে, এবার কালকে দেখি ড্রেসিং টেবিলের এই দুটো সাইড গোছাবো। ড্রেসিং টেবিলটা তো সেদিনকে গোছালাম আমার সাথে জায়গাটা, কিন্তু এই যে দুটো সাইডে দুটো জায়গা আছে ওইটা কালকে গোছাবো। ওকে, তো এই হচ্ছে কথা। আর এখন তো ভাত হচ্ছে দেখছো। আর বারে কি অবস্থা গো, বৃষ্টি তো হয়েই যাচ্ছে। আমার বিশ্বকর্মা পুজোর যে কি হবে কে জানে, আমরা ওই নিয়েই সারাক্ষণ টেনশন করে যাচ্ছি। চতুর্দিক তো জলে ভেসে যাচ্ছে, আর বৃষ্টি থামার নাম নেই। বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি হয়েই যাচ্ছে। আর 14 বার ঘর মুছছি। আমার বর একবার মপ নিয়ে এসে মুছছে ঘর বারান্দা সব, আমি একবার মুছছি। রান্নাঘর মুছছি একবার, ঘর মুছছি একবার, বারান্দা মুছছি একবার। জলে জল হয়ে যাচ্ছে চতুর্দিক। জোরে একটু যেই বৃষ্টি হয়, এখন হালকা বৃষ্টি হচ্ছে, এখন একটুখানি জলটা শুকিয়েছে, তাও চ্যাপচ্যাপ করছে চতুর্দিক। আমার তো চিন্তা হচ্ছে বিশ্বকর্মা পুজোয় কি হবে। বিশ্বকর্মা পুজোর কারখানাতে যদি জল ফল ডুবে যায় তো ব্যাস হয়ে গেল। কি যে হবে ভগবান জানে। কারখানা যদি জল হয়ে থাকে তাহলে বিশ্বকর্মা পুজোটা করবো কি করে? কিচ্ছু করা যাবে না। তাহলে ওই ওপরে একটা ছোট ঠাকুর নিয়ে এসে যাই হোক করে পুজো তো করতেই হবে, কারখানা আছে যখন। খুব টেনশনে আছে, কি হবে ঠাকুর ভগবান জানে। যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, আবার খবরে বলছে বৃষ্টি নাকি বাড়বে, জানি না। ওকে, তো চলো, রান্না বান্না তো সব কিছু আছে। ওবেলার ইলিশ ভাপা, ইলিশের তেল, ডাল, আলু ভাজাও বোধহয় আছে একটু, তো সবই আছে। এবেলা শুধু ভাত করে নিচ্ছি ব্যাস। আর ফ্লাপিরো চিকেন তো রোজই থাকে, ওর তো দুবেলাই করে রাখি। তো ও চিকেন দিয়ে ভাত খেয়ে নেবে, আর আমাদের সব আছে, ওই দিয়ে গরম গরম ভাত খেয়ে নেও, নিয়ে শুয়ে পড়বো। আর কালকের থেকে শুরু হচ্ছে আমার ছেলের পড়া। কালকে সকাল 10:30টাতে আসবেন স্যার, বিকেলে আসবেন ম্যাম, তো আবার পরশুদিন ভোরবেলা আসবেন স্যার। তো এখন আপাতত শুরু হয়ে গেল আবার। তবে বিশ্বকর্মা পুজোর জন্য এখন 2 দিন আবার একটু অফ থাকবে, ওই সোমবার স্যার পড়িয়ে যাওয়ার পর থেকে। আর দেখা যাক কীরকম আবহাওয়া থাকে, কীরকম কী থাকে। তারপরে এবার পুজো তো করতেই হবে, ওই ছোট্ট করে একটু নমো করে তাহলে করতে হবে, এই আর কি, কিচ্ছু হবে না। ওকে, তো চলো আর বেশি বক করছি না, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আশা কর কালকে হয়তো যদি শরীর টরীর ভালো থাকে, যদি বেঁচে থাকি, আবার কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আমাকে একটু সহযোগিতা করো, লাইক কমেন্ট করো, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো প্লিজ। আর যদি আমার ব্লগ ভালো লাগে তো বেল আইকনটা টিপে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট করো প্লিজ, কমেন্ট করো, লাইক দাও, খুব ভালো লাগবে, আমার উৎসাহ পাবো কাজ করতে আরও। ঠিক আছে? আর যদি কোনো ভুল করি অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে বলবে। ওকে, তো আর এর আগের দিনের ভিডিওর কথা বলেছিলাম, সেটাতে তোমরা কেউ কিছু কমেন্ট করে জানালে না। তাহলে নিশ্চয়ই কি বুঝবো আমি? মাসি বলছে যে মাসির অসুবিধা হয়েছে শুনতে, কিন্তু পরের ভিডিওগুলো তো সবই শুনতে পাচ্ছে। তাহলে নিশ্চয়ই কিছু একটা অসুবিধা হয়েছে, না হলে তো আর সে বলবে না। আর তোমরাও কেউ কিছু জানালে না, আর কি বলবো। সে তো তবু একটু কমেন্ট করে আমাকে বলে যে এটা হচ্ছে, ওটা হচ্ছে, সেটা হচ্ছে। তো ঠিক আছে, তারপরে নিশ্চয়ই প্রবলেম হয়েছিল তার। তো আমি যদিও বুঝতে পারলাম না কি হলো, আমি কিছু বুঝতে পারছি না। ওকে, তো আবার যদি কিছু হয় মাসি তোমাকেও বলছি, আমাকে কিন্তু বলো যে কোন জায়গাটাতে কি অসুবিধা হচ্ছে, ঠিক আছে? কারণ নাহলে আমি বুঝতে পারবো না।
ওকে, তো চলো আজকে ব্লগ এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই। আজকের জন্য টাটা, গুড নাইট।